মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেওয়া শেখাবেন না। একবার মানিয়ে নেওয়া শিখে গেলে তার সব ক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবন শেষ হয়ে যাবে। শখের পছন্দের আর কিছুই সে পাবে না। মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে না শব্দটা বলবেন না। হতে পারে বিয়ের পর তার সারা জীবন না শুনেই কাটাতে হবে। মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায় তা খেতে নিষেধ করবেন না। হতে পারে বিয়ের পর তার স্বামী তার পছন্দের খাবার সবসময় খাওয়াতে পারবে না। মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না। হতে পারে বিয়ের পর সে অবহেলা ছাড়া আর কিছুই পেল না। মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেওয়ার চেষ্টা করবেন। সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না। তাই যতদিন আপনার কাছে থাকে ততদিন আপনি তাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে কিচেনে চলে আসছি। কিচেনের টুকটাক কাজ শেষ করে এরপরে দুপুরের রান্নাটা সবার আগে কমপ্লিট করলাম। আজকের দুপুরের রান্না করেছি গরুর মাংস, আলু দিয়ে ঝোল, আর সেই সাথে করলা ভাজি করেছি। রান্না শেষ করে সকালের নাস্তার জন্য রুটি বানাবো। রুটির আটাটা রেডি করে নিয়েছি। আটাটা ঠান্ডা হতে হতে এদিকে হচ্ছে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে লাউ ভাজি করছি। লাউটা আমি রাতের বেলায় কেটে রেখেছিলাম। যেহেতু আজকে গরুর মাংস রান্না করছি তাই অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এইদিকে আলিফার পাপা রেডি হয়ে খাবার টেবিলে কিন্তু চলে এসছে নাস্তা করার জন্য। তো আমার ছোট্ট মেয়েটা এসে বলছিল যে আমাকে ও হেল্প করবে। ও হচ্ছে ওর পাপার জন্য রুটি ভেজে নিচ্ছে। 3টা রুটি ভেজে ও হচ্ছে ওর পাপাকে নাস্তাটা দিয়ে দিবে। আর এইদিকে হচ্ছে আমি আমাদের জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু মেয়ে তার পাপাকে খাবারটা দিয়ে দিয়েছে, সে খাবার খেয়ে চলেও গিয়েছে। আর আমি হচ্ছে আমাদের নাস্তা এখন ধীরে আস্তে রেডি করছি। আলিফার পাপা চলে যাওয়ার পরে আমি নাস্তা রেডি করে মেয়েকেও নাস্তা করিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমি আমার ড্রয়িং রুম সাজানোর জন্য কিছু শপিং করেছি, আর সেই শপিংগুলোই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি শপিং করেছি সেগুলো দেখতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমার সাথেই থাকতে হবে। যারা আজকেই আমার প্রথম ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিওতে অবশ্যই মনে করে প্লিজ একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আমি কিন্তু আমার নাস্তাটা রেডি করে ডাইনিং টেবিলে চলে আসছি। আর আজকের নাস্তায় হচ্ছে রুটি, লাউ ভাজি, সাথে আমি আম কেটে নিয়েছি, আর চা তো থাকবেই। আমি নাস্তা করতে করতে আমার ছোট্ট মেয়েটা আমার কাছে চলে এসেছে আম খাওয়ার জন্য। সে হচ্ছে আম লাভার। আমার প্লেট থেকে সে এক পিস আম নিয়ে গেল। আর এইদিকে হচ্ছে আমার নাস্তা করা শেষ। নাস্তা শেষ করে প্লেট বাটিগুলো ধুয়ে আমি চলে এসেছি আমার বেডরুমের বেডশিটটা আমি চেঞ্জ করেছি। আর এখন হচ্ছে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিব। আমি আমার স্বামীর অল্প ইনকামে কিভাবে সুখ স্বাচ্ছন্দ্যে আছি, আমি আমার স্বামীর অল্প ইনকামে কিভাবে বিলাসবহুল জীবনযাপন করছি, সেই কথাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই লাইফস্টাইলটা অনেকের কাছে বিলাসবহুল না হলেও আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত, যারা মধ্যবিত্ত, তাদের কাছে কিন্তু এগুলোই বিলাসবহুল। আর আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি তা নিয়েই অনেক বেশি সন্তুষ্ট। আমি কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার স্বামীর অল্প ইনকাম। সেখানে কিন্তু কয়েকটা আপু আমাকে কমেন্টস করেছিল, আপনার যে জীবনযাপন, আপনার যে লাইফস্টাইল তা দেখে কিন্তু মনে হয় না আপনার স্বামীর অল্প ইনকাম।
তো আমি কিন্তু আজকে গরুর মাংস রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আমি কতটুকু গরুর মাংস রান্না করেছি, কত কেজি গরুর মাংস রান্না করেছি, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আর আপনারা কিন্তু তা বলতেও পারবেন না। আজকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমার বাসায় এসে যে ভাবি আপনি কি রান্না করেছেন বা আপা আপনি কি রান্না করেছেন, আমি কিন্তু জবাব দিব আমি গরুর মাংস রান্না করেছি। কিন্তু আমি কতটুকু গরুর মাংস রান্না করেছি তারা কিন্তু আমার রান্নাঘরে গিয়ে পাতিলের ঢাকনা জাগিয়ে দেখতে যাবে না। আমি কিন্তু আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার ভাই আমার বাসায় এসেছে, তো ভাই আসা উপলক্ষে কিন্তু গরুর মাংস কেনা হয়েছিল। সেখান থেকে আমি ঠিক গুনে গুনে 4 টুকরা গরুর মাংস রেখে দিয়েছিলাম। আর আমার হচ্ছে আগের কিছু তেল চবড়ি ছিল, সেই 4 টুকরা মাংস আর কিছু তেল চবড়ি আজকে আমি আলু দিয়ে ঝোল করেছি। ছোট ছোট মাংসগুলো টুকরা করেছি। অলরেডি আলিফার পাপা দেখে কিন্তু আমাকে বলেছে যে তুমি তো আজকে হোটেল স্টাইলে গরুর মাংস রান্না করেছো। তো আমি যে সেদিনকে গরুর মাংস রান্না করেছি তা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। 4 টুকরাও যদি দিয়ে দিতাম সেদিনকার তাও কিন্তু খাওয়া হয়ে যেত। আমি যে 4 টুকরা কম দিয়েছি তাতে কিন্তু কারো কম পড়ে নাই, সবাই কিন্তু তৃপ্তি করেই গরুর মাংস খেয়েছে। এদিকে আমার কি লাভ হয়েছে, ওই 4 টুকরা দিয়ে কিন্তু আমি আজকের দিনটা চালিয়ে নিতে পারছি। তো এইদিকে হচ্ছে ভিডিও রিলেটেড একটু কথা বলি। আমি কিন্তু আমার গেস্ট রুমে পর্দা লাগানোর জন্য চলে এসেছি, বেডরুমটা গুছিয়ে। আর আমার বেডরুমে যে পর্দাগুলো ছিল সেগুলোই হচ্ছে আমি গেস্ট রুমে লাগাচ্ছি, আর নতুন পর্দাগুলো তো বেডরুমে লাগিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু গেস্ট রুমের একটু ডেকোরেশন চেঞ্জ করেছি, দেখতেই পাচ্ছেন। খাটটা কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি। আর আমার লিভিং রুমে আমার বাবুর টেবিলটা ছিল সেটাও হচ্ছে আমি রুমে নিয়ে আসছি। আর লিভিং রুমে যে শোকেসটা ছিল সেটাও আমি সরিয়ে ফেলেছি। শোকেসটা আমি কোথায় রেখেছি একটু পরেই কিন্তু সেটা দেখতে পারবেন। যা বলছিলাম, তো যে 4 টুকরা গরুর মাংস আমি রেখেছি তা দিয়ে কিন্তু আমার আজকের দিনটা চলে যাবে। আজকের দিনের বাজারের খরচটা কিন্তু আমার বেঁচে গেল। তো এটা হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হবে বা অনেকের কাছে কৃপণতা মনে হবে। তো যার মনে যাই আসুক যাই ভাবুক, আমি তো আমার দিক থেকে ঠিক আছি। আমার সংসার আমি কিভাবে চালাবো সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সংসার জীবনের শুরু থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমার সংসারটা সব কিছু দিয়ে পরিপূর্ণ থাকবে। আমি যদি না খেয়েও থাকি তারপরও আমার ঘরটা যেন সব কিছু দিয়ে পরিপূর্ণ থাকে। আমার পেটে যদি ভাত না থাকে, আমি যদি একবেলা ভাত রান্না না করি, কেউ কিন্তু সেটা দেখতে আসবে না। কিন্তু আমার ঘরে এসে যদি আমার ঘরের আসবাবপত্র না দেখে, আমার ঘরটা যদি এলোমেলো পায়, তাহলে কিন্তু অনেকেই অনেক কিছু ভাবতে পারে। কিন্তু এখন যেটা হচ্ছে, আমি যদি না খেয়েও থাকি কেউ কিন্তু আমার ঘরে এসে সেটা টের পায় না। কারণ ওই যে আমার ঘরে মোটামুটিভাবে সব কিছুই কিন্তু আছে সাজানো গোছানো। আমি যখন জব করতাম আমার স্যালারির টাকা দিয়েই হচ্ছে আমি আমার সমস্ত ফার্নিচার করে নিয়েছি, এবং তাতে কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে। আমি যে আমার নিজের টাকায় সব কিছু করেছি সেটা কিন্তু না। তো আমার ওই যে চিন্তা নিয়েই কিন্তু আমি জবে ঢুকেছিলাম, আমি জব করব, সেই টাকায় আমি আমার ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। সেই কারণেই কিন্তু আমার ঘরে সব কিছু আপনারা দেখতে পান, এবং আমার স্বামীর যে কতটুকু ইনকাম এবং আমি যে কিভাবে আমার সংসারটা চালাই তার পিছনের গল্প কিন্তু কেউ জানে না। শুধু সবাই দেখে যে সব কিছু কিন্তু চকচক করছে, এটাই কিন্তু তাই কিন্তু সবাই বলে যে আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনার স্বামীর অল্প ইনকাম। আসলে এটাই কিন্তু স্বাভাবিক। আমরা কিন্তু কারো ভিতরের খবর নেই না, আমরা কিন্তু তাদের উপরের চাকচক্য দেখেই কিন্তু বিচার করি। এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমার গেস্ট রুমটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, মোছামুছির কাজগুলো করে নিয়েছি। আর এখন চলে আসছি আমার শোকেসটা পরিষ্কার করার জন্য। দেখতেই পাচ্ছেন শোকেসটা আমি কোথায় বসিয়েছি। আমি কিন্তু ডাইনিং রুমে শোকেসটা বসিয়েছি একদম দরজার কাছাকাছি। তো এখন হচ্ছে শোকেসটা আমি খুব সুন্দরভাবে মুছে নিব। শোকেসটা হচ্ছে ওই রুম থেকে এই রুমে নিয়ে এসেছি, কিন্তু মোছামুছির কাজটা করি নাই। তো আজকে হচ্ছে মোছামুছির কাজটা করে নিচ্ছি। আর এটা যখন এখন চোখের সামনেই আছে, এটা প্রতিদিনই কম বেশি কিন্তু মোছা হবে। তো আমি হচ্ছে চারপাশটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর এই শোকেসটা কিন্তু একদমই হচ্ছে আমার সংসার জীবনের প্রথম ফার্নিচার, সেটা কিন্তু এখনও আমার কাছে আছে পার্টেক্সের। এই যে শোকেসটা অনেকদিন যাবত ভাবছি চেঞ্জ করব, কিন্তু এটা কিন্তু এখন আর করতে পারছি না। আর যদি আমার চাকরিটা থাকতো, আমি যদি চাকরিটা করতাম, তাহলে কিন্তু খুব সহজেই এই শোকেসটা আমি চেঞ্জ করতে পারতাম। তাছাড়া আমার স্বামীর যদি সেই লেভেলের মোটা অঙ্কের ইনকাম থাকতো, তাহলেও কিন্তু আমি এই শোকেসটা চেঞ্জ করতে পারতাম।
একটা ওয়াল শোকেস এই বাজারে বানাতে গেলে কিন্তু সর্বনিম্ন 50 থেকে 55 হাজার টাকা লেগেই যায়, যদি সেই রকমের কোনো কারুকার্য না দেওয়া হয় তাহলে। আর যদি ডিজাইন করে নেওয়া হয় তাহলে তো 60-70 হাজার টাকা লেগেই যায়। তো আমাদের মতো মধ্যবিত্তদের এই ঢাকা শহরে খেয়ে পুরে 60-70 হাজার টাকা জোগাড় করা কিন্তু মুখের কথা না। তো এইদিকে হচ্ছে আমি আমার ফ্রিজের উপরটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর যা আছে তাই দিয়ে হচ্ছে আবারও মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু প্রায় সময়ই আমার সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনি, তো সেটা হলো বড়জোর 1000-2000 বা বেশি হলে 5000 টাকারই কেনাকাটা করি। আর সেগুলো কিভাবে করি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু আমার সংসারের খরচ থেকেই সঞ্চয় করে সেই টাকা দিয়ে কিন্তু কেনাকাটা করি। কিভাবে আমি সংসার খরচ থেকে সঞ্চয় করি, ছোট ছোটোভাবে সঞ্চয় করি, সব কিছুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি। এদিকে হচ্ছে আমার পানির ভিতরে যে বড় পাতার মানি প্ল্যান্টগুলো ছিল সেগুলো হচ্ছে একটু আজকে ধুয়ে নিচ্ছি। প্রতি সপ্তাহে 2বার করে আমি মানি প্ল্যান্টের পানিগুলো চেঞ্জ করে দেই, আর মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এই পাতাগুলো থেকে শিকড় গজিয়েছে, সেই সাথে নতুন পাতাও গজিয়েছে। খুব শীঘ্রই এগুলোকে আমি হচ্ছে মাটিতে লাগিয়ে দিব, তবে তার জন্য খুব সুন্দর একটা প্ল্যান্টার কিনতে হবে, এরপরে হচ্ছে লাগাবো। অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা বড় মানি প্ল্যান্টের কালেকশন থাকবে, তো আলহামদুলিল্লাহ মানি প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে গ্রো করেছে। তবে আমি যে স্থানে এই প্ল্যান্টগুলো রেখেছি সেখানে একটু আলো বাতাস কম আসে, সেজন্যই হয়তো বা একটু কম গ্রো করেছে। আলো বাতাস পেলে হয়তো বা আরও খুব সুন্দরভাবে গ্রো করতো। তো ভাবছি কিছুদিন ওদেরকে নিয়ে বারান্দায় রেখে দিব। অফ ক্যামেরাতে ঘরটা ঝাড়ু দিয়ে আমি মুছেও নিয়েছি। এখন হচ্ছে আমি পাপোশগুলো জায়গায় বিছিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে মেয়েকে শাওয়ার করাবো, খাওয়াবো, নিজেও শাওয়ার করব। আর এই হচ্ছে আমার বেসিন এরিয়া আর ডিপ ফ্রিজ এরিয়ার ফাইনাল লুক। এটা তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আর আমার প্রিয় প্রিয় আপুরা আমার এই জায়গাটা কিন্তু অনেক বেশি পছন্দ করেন, কারণ এই জায়গাটা কিন্তু খুব কালারফুল করে আমি রেখেছি। আর একটা সময় কালারফুল জিনিস আমার পছন্দই হতো না, কেন জানি এখন সব কিছুই কালারফুল ভালো লাগে। শোকেসটা কিন্তু একদমই ডিপ ফ্রিজ বরাবর আমি রেখেছি। ডিপ ফ্রিজ আর শোকেসের মাঝখান দিয়ে কিন্তু দরজা গিয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার লিভিং রুমটা সাজানোর জন্য কী কী কেনাকাটা করেছি। মধ্যবিত্তদের কিন্তু প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হয়, শখ কিন্তু অনেক দূরের কথা। এগুলো কিন্তু আমার শখের জিনিস না, এগুলো কিন্তু আমার প্রয়োজনের জিনিস। আর এগুলো কেনার অনেক দিনের ইচ্ছা ছিল, তো এগুলো কিনতে পারি না, অবশেষে আমি কিনতে পেরেছি। প্রয়োজনের বাইরে কিন্তু কোনো কিছুই কেনাকাটা হয় না, যা কেনাকাটা করি প্রয়োজনের মধ্যেই কিনি। প্রয়োজনের কেনাকাটা করতে করতেই তো জীবন শেষ, শখের জিনিস আর কখন কিনবো। শখের কিন্তু অনেক জিনিসই আমরা লিস্টে রেখে দেই, কিন্তু সেটা আর কেনা হয়ে ওঠে না কিনবো করে। আমার সোফার জন্য কুশনগুলো কেনা খুবই প্রয়োজন ছিল। আমার সোফায় যে কুশনগুলো আপনারা দেখতে পান সেগুলো অনেক আগে আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এগুলো এখন একদমই চ্যাপ্টা হয়ে গিয়েছে, আর ওগুলো ফাইবারের না, তাই নষ্ট হয়ে গিয়েছে। এখন যেগুলো কিনেছি সেগুলো ফাইবারের কিনেছি। আর শুধু কুশন কিনলে তো হবে না, কুশনের তো কভারও কিনতে হবে। আমি হচ্ছে 6টা কুশনের জন্য 6টা কুশন কভার কিনেছি। আমি 3 জোড়া কিনেছি। আমি একটা সোফায় 3টা করে রাখবো, এক কালারের না 3 কালারের 3টা রাখবো, আর অন্য সোফায় 3 কালারের 3টা রাখবো। সেই চিন্তা করেই হচ্ছে আমি 3 জোড়া কুশন কভার এনেছি। এইদিকে হচ্ছে যে জলপাই কালারের এই কুশন কভারটা, এটা হচ্ছে আমি অরেঞ্জ কালারের নিতে চেয়েছিলাম, কিন্তু দোকানে হচ্ছে অরেঞ্জ কালারের জোড়া ছিল না, একটা ছিল। এজন্য হচ্ছে আমি জলপাই কালারের নিয়েছি। কুশন কভারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে একটা ছোট্ট ম্যাট কিনেছি, এটা হচ্ছে আমি ডেকোরেশন পারপাসে ব্যবহার করব। আমি চেয়েছিলাম গোল্ডেন কালারের নিতে, কিন্তু গোল্ডেন কালারের ছিল না, এই কারণে হচ্ছে সিলভার কালারটা নিয়েছি। আর সেদিন হচ্ছে আলিফার পাপার সাথে একটু বাইরে গিয়েছিলাম, তো তখন হচ্ছে দেখলাম যে শনি একরাতে ভ্যানের উপরে এগুলো বিক্রি করছে। সেখান থেকে আলিফার পাপা এই দুটো আমাকে কিনে দিয়েছে, একটা হচ্ছে প্লান্টার আর একটা হচ্ছে বাস্কেট। এই বাস্কেটটা আমি হচ্ছে ফল রাখবো। আমি হচ্ছে ছোট সাইজটা নিতে চেয়েছিলাম, আলিফার পাপা বললে যেহেতু নিবাই তাহলে ছোট সাইজটা কেন নিবা, বড় সাইজটাই নিয়ে নাও। বড় সাইজটাই নিয়ে আসছি, এটা ফলের ঝুড়ি হিসেবে ব্যবহার করব। আমি কিন্তু কোনো প্রোডাক্টের আজকে প্রাইস বলিনি। আপনাদের যদি কোনো প্রোডাক্টের প্রাইস জানার থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার। শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছোট্ট একটা কিন্তু তাওয়ালও এনেছি। তো আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।